হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের দুটি পাখি চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। মেঘলা তো ওর কথা শুনে পুরোই অবাক। এ কাকে দেখছেও নিজের কানকেই নিজে বিশ্বাস করতে পারছে না। এতক্ষণে ওর কাপা ঠোঁট দুটো দখল করে নিল, একটু পরেই ছেড়ে দিল, কারণ মেঘলা ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আপনি কেন আমার সাথে এরকম করতেছেন? প্লিজ বলুন, আর আমাকে যেতে দিন, আমি আর পারছি না। রাকিব ধাক্কা খেয়ে এতক্ষণে ওর হুঁশ ফিরল। এই, তুই আমাকে ধাক্কা দিলি? কালকে শিক্ষায়ও হয়নি, তুই আবার ওই একই কাজ করলি? দেখুন, আমি ইচ্ছে করে দেইনি, আপনি তো। আর কিছু বলতে পারল না, ও থেমে গেল। আমি তো কি? হ্যাঁ, বল কি? হ্যাঁ, বলিস না কেন? ওই সময় কি যেন বলেছিলি? আজকে কিছু হলে মরেই যাবি। তাহলে চল, আজকে না হয় তোকে মেরেই ফেলি। বলেই ধাক্কা মেরে খাটের উপরে ফেলে দিল। মেঘলাও ওঠার চেষ্টা করতেই আবার ধাক্কা মেরে ফেলে দিল। দেখুন, আমার খুব কষ্ট হয়, আমি ওইসব পারি না, আমার দম বন্ধ হয়ে যায়। হ্যাঁ রে রুনা, তোকে কে করতে বলেছে? করবো তো আমি, আর তোমার কষ্ট হলেই তো আমি সফল। বলেই মেঘলার শার্টের বোতামে হাত দিল, কিন্তু মেঘলা ওর হাতের উপরে হাত দিয়ে মাথা নাড়িয়ে বারণ করলো, কিন্তু কে শোনে কার কথা? কোনো লাভ হলো না। মেঘলার হাত সরিয়ে ওর মাথাটা ধরে পাগলের মতো কিস করছে, আর কিছুক্ষণের মধ্যেই ওর উপরে অত্যাচার শুরু করে দেয়। প্লিজ ছাড়ুন, আমি আর পারছি না, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে। ও নিজেকে কিছুটা বাঁচাতে নিজে ইচ্ছে করেই রাকিবকে জড়িয়ে ধরল। এতে তো অবাক হয়ে গেল, মেয়েটা একই করছে, কিন্তু ও কিছু একটা বুঝলো আর শুনতে পেল মেয়েটা কিছু বলছে। আমাকে একটু পানি দিন, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। আরো জোরে জড়িয়ে ধরে বলল। এতে ওর খারাপ লাগলেও আবার সব মনে পড়ে মাথায় রাগ উঠে গেল। ওকে পানি না দিয়ে আরো অত্যাচার বাড়িয়ে দিল। একটা সময় এগুলো না নিতে পেরে মেঘলা বেহুশ হয়ে পড়ে রইল। রাত তখন 3:10 মেঘলার জ্ঞান আসতেই সে অনেক ঠান্ডা ঠান্ডা অনুভব করলো পিঠের নিচে, এবং অনেক শীত করতেছে তার। সে কোনো রকমের একটু চারদিকে চোখ বুলিয়ে একটু ওঠার চেষ্টা করলো, আর সে এতক্ষণে খেয়াল করলো যে সে খাটে নয়, ফ্লোরে শুয়েছিল। সে অনেক কষ্ট করে একটু দাঁড়িয়ে ধীরে ধীরে খাটের উপরে উঠে একটু পাশ ফিরে শুতেই কারো হাত পড়ল ওর গায়ের ওপরে। ও হাতটা সরাতেই রাকিবের ঘুম ভেঙে গেল। ও চোখ মেলে দেখে মেঘলা ওর পাশেই শুয়ে রয়েছে। এই, তোকে না নিচে ফেলে দিলাম, তুই এখানে আসলি কিভাবে? দেখুন, আমার খুব শীত করতেছে, আমাকে একটু কম্বল দিন। এই তোর শীত দিয়ে কি করব আমি? এখান থেকে যা। বলেই এক ধাক্কা দিয়ে ওকে ফেলে দিল। মেঘলার আর কোনো সাহস হলো না খাটের উপরে যাওয়ার। চুপ করে কান্না করতে লাগলো। একদমই কান্না করবি না, তাহলে কিন্তু। কি? হ্যাঁ, এখন কি একটু শান্তিতে কাঁদতেও দেবেন না? সারা রাত তো অত্যাচার করেছেন, এখন তো একটু ঘুমাতে দিন প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে, ফ্লোরে পেটে অনেক ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না। এই চুপ, একটাও কথা বলবি না। জোর বেড়ে গেল নাকি? জোর কমাতেও পারি, আর একটা কথা বললে এমন অবস্থা করব যাতে আর খাটে ওঠার শক্তিও না থাকে। এরকম অনেক অসহ্য ব্যথা আবারও বুকে আছে, বুঝেছিস? রাকিব চুলের মুঠি ধরে বলল। এখন কোনো কথা না বলে চুপ করে শুয়ে থাক, না হলে বসে থাক, কোনো কথা বলবি না। আমার একটা জামাও নেই, ওই দিন সব ছিঁড়ে ফেলেছেন, গায়ে শুধু এই শার্টটা, একটা শীতের পোশাকও নেই, আমার অনেক শীত করতেছে, একটা কম্বল অন্তত দিন, আমার অনেক শীত করতেছে। এই, তোর শীত দিয়ে আমি কি করব? হ্যাঁ, চুপ করে শুয়ে থাক। আর শোন, সকালবেলা ঘুম থেকে উঠে যেন দেখি আমার নাস্তা রেডি। আর শোন, সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখবি হাতের বাম পাশে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের সামনের দিকেই রান্নাঘর, সেইখানে সবই রাখা আছে। আগেই বলে রাখলাম, নইলে আবার মাথায় খেয়ে ফেলবি কথা বলতে বলতে। আমি অসুস্থ, ভালো করে হাঁটতে পারি না, আমি কিভাবে? এই, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে ঠিকই পারবি। আর শোন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে তো ভালোই বুঝো যে কি হবে। চিন্তা করিস না, বাইরে তোর জন্য লোক আছে, গেলেই আবার ধরে এখানেই নিয়ে আসবে। তো অযথা চেষ্টা করো না। আর রান্নাঘর থেকে শুরু করে সব জায়গায় ক্যামেরা লাগিয়েছি আজ, উল্টা পাল্টা কিছু করলে
খবর আছে। মেঘলা আর কোনো কথা না বলে চুপ করে রইল। কিছুক্ষণের মধ্যেই আজানের শব্দ শুনল, তাই ধীরে ধীরে উঠে রাকিবের একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল শেষে তোয়ালে গায়ে দিয়ে রুমে এসে কি পরবে খুঁজতে লাগলো। সবই ছেলেদের ছাড়া কিছুই পেল না, তাই আবারও একটা শার্ট আর তোয়ালেটা পরে নিল। আর দেখলো অনেকগুলো শীতের পোশাকও, তাই থেকে একটা জ্যাকেট নিয়ে পরল। তারপরে ধীরে ধীরে রুমের দরজাটা খুলল। দরজা খুলে এক পা দুই পা সামনে আগাতে লাগলো। একটু পরেই দেখতে পেল একটা সিঁড়ি। ও সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলো এটা তো বিশাল একটা বাড়ি, অনেক সুন্দর গোছানো প্রতিটি কণা। ও ধীরে ধীরে নিচে এসে একটা অনেক বড় নিঃশ্বাস ছাড়লো। এই 3 দিনকে মনে হচ্ছে যেন পুরো এক যুগ পরে প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিল। ও অনেকক্ষণ বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো, অনেক কিছুই ও পর্যবেক্ষণ করলো। হঠাৎ ঘড়ির দিকে নজর পড়ল। ইস, 7টা বেজে গেছে। ও দৌড়ে গিয়ে রান্নাঘরে ঢুকলো। ঢুকেই দেখলো রান্নাঘরটাও কম বড় নয়, অনেক কিছুই আছে এখানে। ওর রাকিবের কথা মনে পড়ে গেল, নাস্তা বানানোর কথা। আরে লোকটা তো সবই বললো, কিন্তু কি বানাবো সেটা তো বললো না। কি যে বানাই, আবার কিনা খাবার পছন্দ হলে কিছু করে বসে, কিন্তু জিজ্ঞেস তো করা যাবে না। তাইলে কিনা এত সকালে ডাকার জন্য মেরে না বসে, কি জ্বালা। আচ্ছা আগে দেখিনি কি আছে। আছে না অনেক কিছুই, সব কিছু দেখে তো মনে হয়েছে অনেক বড় লোক। আমি যা বানাবো তা কি খাবে নাকি আবার ছুঁড়ে আমার উপরেই ফেলে দিবে? যা হবে দেখা যাবে। আমি রুটি বানাই, আর হ্যাঁ, ডিম আর 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 আর, ভাজি। আর কিছু লাগবো না, ফল তো আছে অনেক। আর 1 গ্লাস দুধ গরম করে দিই। আর কি করব, আরে এতেই হবে অনেক। বেটা রাক্ষস নাকি, এত কেমনে খাবে? মেঘলার এগুলো বানাতে বানাতে প্রায় 9টা বেজে গেল, কিন্তু লোকটা এখনো ওঠে নাই। মেঘলার হাঁটতে অনেক সমস্যা হচ্ছে, তাও অনেক কষ্ট করে সব বানিয়েছে, নইলে তো আবার কপালে ভোগ আছে। ওর কালকের রাতের চাদরের কথা মনে পড়ল, তাই আবার ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরের সেই রুম খুঁজতে লাগলো এবং কয়েকটা খুঁজেও সেই রুম পেল। সেইখানে গিয়ে অনেক কষ্ট হওয়া সত্ত্বেও ও চাদরটা ওয়াশরুমে নিয়ে ভালো করে ধুয়ে রাকিবের রুমে নিয়ে আসলো, কারণ ওই রুমে ব্যালকনি পায়নি, তাই এই রুমে খুঁজে পেল। এখানেই মেলে দিল। রুমটা অনেকটা অগোছালো ছিল, তাই ও রাকিবের রুমটা সুন্দর করে গুছিয়ে সব শার্টগুলো কাবার্ডের মধ্যে রাখলো, জামা কাপড় সব গুছিয়ে সুন্দর করে রাখলো। তারপর ও আবার নিচে চলে গিয়ে টেবিলের উপরে খাবারগুলো গুছিয়ে রাখতেই দেখলো চুল ঠিক করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামতেছে রাকিব। দেখেই মনে হচ্ছে গোসল করে আসছে। তাহলে অন্তত রাতের ডোজ কাজে লেগেছে। এক হাতের হাতা অন্য হাত দিয়ে ভাঁজ করতে করতে বলল। ও চেয়ার টেনে বসে পড়ল এবং খেয়াল করলো যে ও কি তৈরি করছে। মেঘলা তো ভয়ে শেষ, কি থেকে না জানি কি বলে, কারণ ওর ভুল না থাকলেও ধরবে। ও একপাশে দাঁড়িয়ে কাঁপাকাঁপি শুরু করে দিল। রাকিব তো খাবার সামনে নিয়ে খেতে শুরু করলো। মেঘলাকে একবারও বলল না খেতে। সব শেষে দুধটা দেখে ওর মায়ের কথা মনে পড়ে গেল। ওর মা ওকে সব সময় জোর করে দুধ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ও খেতে চায় না, তারপরও খাওয়ায়। বলে যে তার রাজপুত্রের তাহলে অনেক শক্তি হবে। প্রশ্ন করে বসলো, তোমাকে দুধ গরম করতে কে বলেছে? ও তো ভয়ে পুরোই শেষ। না মানে ভাবলাম আপনি। হ্যাঁ আমি কি? হ্যাঁ, আসলে দুধ খেলে তো শক্তি বাড়ে, তাই আর কি। ও রিয়েলি? একটু উৎফুল্ল ভাব নিয়ে রাকিব বলল। এটা কিন্তু তোমারই সমস্যা। মানে হলো যে বোঝো না, বেশি শক্তি হলে তো তোমারই ক্ষতি। শক্তিটা প্রয়োগ তো তোমার উপরেই পড়বে, তাই না? ঠোঁটের কোণে বাঁকা হেসে বলে। মেঘলা তো অবাক হয়ে তাকিয়ে আছে। এভাবে তাকানোর কিছুই নেই, যেটা সত্যি সেটাই বলছি। তো না করলেই তো পারেন। এই না করলে মানে তুই আবারও বকবক শুরু করলি। ভুল হয়ে গেছে। রাকিব হঠাৎ খেয়াল করলো যে মেঘলা ও শার্ট, তোয়ালে, জ্যাকেট এগুলো পরে আছে। এই, তুই আবার শার্ট পরলি কেন? তার উপরে আমার তোয়ালে জ্যাকেট? তোর এত সাহস! আসলে সকালে গোসল করে কি পরবো, তাই এই শার্টটা, আর আমার অনেক শীত করতেছিল তাই এই জ্যাকেটটা পরছি। এই, তোর এত সাহস হলো কেমনে আমার জিনিস ধরার? তো আমি কি পরবো, আর তো কিছুই নেই। পরার দরকার আছে কিসের? এখানে তো শুধু আমি, তাছাড়া তো আর কেউ নেই।
আর আমি দেখলে সমস্যা নেই, এমনিতেও তো সবই। বলেই মেঘলার দিকে তাকাতেই দেখলো মেঘলা লজ্জায় আর ঘৃণায় মাথাটা নিচে করে আছে। রাকিব আরো কিছু বলতে গিয়েও বলল না, ও হাত ধুয়ে চলে গেল আর বলে গেল ও যেন কিছুই না খায়, কারণ ওর জন্য শুধু দুপুরে একবেলা খাবার, তাও 1 প্লেট। ও তো রাকিবের কথা শুনে ওর মাথা ঘুরছে, এমনিতেও অসুস্থ, তার উপরে না খেয়ে থাকলে কাজ করবে কেমনে, এখন আবার দুপুরের খাবার রান্না করা লাগবে। কি যে করি, ক্ষুধায় একটু হাঁটতে পারছি না, আমার মাথা ঘুরছে। খাবার তো আছে অনেক, তাহলে আমি খেলে সমস্যাটা কোথায়? সব তো ওই বেটা খেলো না, আর আমাকেও খেতে বারণ করছে। খাবারগুলো কি ফেলে দিব নাকি? না, নষ্ট করা যাবে না, থাক খেয়ে নি বাবা। আমি না খেয়ে থাকলে মরেই যাব। আমার ওই রাক্ষসের জন্য রান্না করা লাগবে। এত কাজ আমি কেমনে করব? এত কাজ তো আমি জীবনেও করিনি। বলেই মেঘলা খাওয়া শুরু করতে লাগলো। আরে আমি তো রুটিতে লবণ দিইনি, ধ্যাৎ কেমন যেন ভালো লাগে না। এত ঝাল ভাজিতে কাঁচা ঝাল বেশি হয়ে গেছে মনে হয়। আরে ওই লোকটা কেমনে খেলো, আর আমাকেই বা কিছু না বলে চলে গেল কেন? ব্যাটা তো এমনি ভালো না, অনেক খারাপ, তাইলে কিছু না বলে চলে গেল যে? চলে গেছে এই কারণেই কথা ভেবে আমাকে মিস করবে তাই। আপনি? আমি তো না মানে আমি আসলে, আপনি তো এত মানে আসলে আপনি কি বলিস? হ্যাঁ, একেবারে মুখের কাছে মুখটা এনে মেঘলা তো টেবিলের পাশে হেলান দিয়ে দাঁড়িয়েই রয়েছে একেবারে। ভয়ে চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ও অনুভব করছে কারো গরম নিঃশ্বাস ওর মুখের উপরে পড়ছে। ও তো ভয়ে টেবিলকে আরো জোরে 2 হাতে ভালো করে শক্ত করে ধরে রয়েছে। কি বলেছিলে? আমি রাক্ষস, আরো কত কি। আমি কিছু বললেও তোমার খারাপ লাগে, না বললেও। তো এখন কি করবো গো, বলো না। ওই হুড়পড়ি। হঠাৎ কারো ছোট্ট একটা পরশ পেল 2 ঠোঁটে। ও সাথে সাথে চোখটা মেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে সামনের মানুষটির দিকে। এতক্ষণ রাকিবের মনে হয়েছিল যেন অন্য জগতে ছিল। ওর সাথে সাথে অপ্রস্তুত হয়ে গেল, এদিকে সেদিকে তাকিয়ে বলে উঠল, তোমাকে খেতে বারণ করেছি, তারপরও খাওয়ার সাহস হলো কিভাবে? আপনি খেলেন কেন? মেঘলা অন্যমনস্ক হয়ে বলে, আমি খেলাম মানে? আমার সাথে তোর তুলনা? এই যে আপনি মাত্র যা খেলেন, এটা তো আমি একদিনও খাই না, সব সময় তো আপনি জোর করেই খান। এই মেয়ে, আমি কি করলাম? ভয় পেয়ে ধমক দিচ্ছেন কেন? এই কি বললি মাত্র? কি বলেছে আমার তো মনে নেই। এই তুই তুই খাইলি কেন? আমি তোকে বারণ করেছিলাম না? তোর এত বড় সাহস হলো কিভাবে? আমার বারণ সত্ত্বেও তুই খেয়েছিস? আমি কি করব, আমার অনেক ক্ষুধা লাগছে। মেঘলা পেটে হাত দিয়ে বলে, এই তোর ক্ষুধা দিয়ে আমি কি করব? হ্যাঁ, যা জিজ্ঞেস করেছি তার সোজা সাপটা উত্তর দে। রাকিব মেঘলার গলাটা চেপে ধরে বলে, আসলে এতগুলো রুটি ভাজি সব খাবারগুলো ফেলে দিব? এগুলো তো নষ্ট হয়ে যাবে, এখানে খাবার মতো তো আর কেউ নেই, তাই আর কি। আঙ্গুলে মোড়াতে মোড়াতে বলে, কে বলেছে নেই? বাইরে পালিত কুকুর আছে, ওকে দেব। ও অন্তত তোর মতো বেইমানি করবে না। বলেই গলাটা ছেড়ে দিয়ে খাবারগুলো বাহিরে গিয়ে কুকুরকে দিয়ে আসলো। মেঘলা তো 2 চোখের পানি অনেক কষ্ট করেও ধরে রাখতে পারলো না, শুধু ভাবছে যে একটা কুকুরও আমার চেয়ে বেশি দামি, আমাকে খেতে না দিয়ে একটা কুকুরকে দিল। কান্না আটকে রাখতে রাখতে গলাটা ব্যথা হয়ে গেছে, কোনো কথাই বের হচ্ছে না গলা থেকে। এই তুই এখন এখানে দাঁড়িয়ে রয়েছিস? রাকিব ভিতরে ঢুকতে ঢুকতে বলল, তাড়াতাড়ি এখান থেকে যা, আর গিয়ে উপরে আমার অনেকগুলো জামা কাপড় নামানো আছে, সবগুলো ধুয়ে শুকাতে দে, জোর 1 মিনিটও দেরি না হয়। দেখুন আমার পেটে অনেক ব্যথা করে, আমার সকালের কাজগুলো করতে অনেক কষ্ট হয়েছে, তার উপরে আবার দুপুরে রান্না করা লাগবে। এই এখন কি তোর কাছ থেকে কি করব না করবো তা জিজ্ঞেস করতে হবে? আর তোর পেটের ব্যথা দিয়ে আমি কি করব? হ্যাঁ, এত ব্যথা হলে এত খাই খাই করিস কেমনে? আমি কোনো কথা শুনতে চাই না। যদি অন্তত দুপুরে খেতে চাস তাহলে এখনই গিয়ে সব কাজ কর, নয়তো দুপুরেও খাবার পাবি না, বুঝলি? মেঘলা আর কোনো কথা না বলে ধীরে ধীরে উপরে চলে গেল। আর রাকিবও নিজের রুমে চলে গেল কিছু আনতে। ও নিজের মোবাইল ভুলে রেখে গেছিল, সেটা নিতেই আবার ফিরে এসেছিল, এসেই এই সব কাণ্ড ঘটালো। ও রুমে গিয়ে হঠাৎ ব্যালকনির দিকে নজর গেল, দেখলো কালকের সেই চাদরটা শুকাতে দেওয়া।
ও বুঝলো যে এটা মেঘলাই করেছে। ও একটু পিছনে তাকাতেই দেখে মেঘলা এসে ওর জামা কাপড়গুলোকে দেখছে। হয়তো ভাবছে যে এতগুলো কিভাবে সে ধোবে। এই, এত ভাবছিস কি? হ্যাঁ, ভেবে ভেবে কিছুই করার নেই। তাড়াতাড়ি এগুলো ধুয়ে রান্না বান্না কর গিয়ে। একটুও যেন দেরি না হয়, তাহলে কিন্তু খবর আছে। এগুলো বলেই বেরিয়ে গেল। মেঘলা তো শুধু ভাবছে এতগুলো কিভাবে ধোবে। ও তো জীবনেও এতগুলো কাপড় ধোয়নি, শুধু নিচেরটাই ধুয়েছে, আর মাঝে মাঝে আব্বু আম্মুর। কিন্তু এতগুলো, ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। কিন্তু কি করার, ধুতে তো হবেই। যতই ভাববে ততই দেরি হবে। তাই আর চিন্তা না করে তাড়াতাড়ি ধুতে চলে গেল। প্রায় 12টা বেজে গেল ধুতে ধুতে। ও অনেক ক্লান্ত হয়ে গেছে। সব কাপড়গুলো শুকোতে দিবে কিভাবে? ছাদে ওঠার রাস্তা তো বন্ধ, কারণ ছাদে ওঠার দরজায় তালা মারা। তাই ও প্রতিটা রুমে যেতে লাগলো। যেই যেই রুমে ব্যালকনি সেই রুমে শুকাতে দিল। ও দেখলো ঘড়িতে 12টা বাজে। ও অনেক ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি রান্নাঘরে গেল, কিন্তু ও ওখানেই বসে পড়ল। ওর অনেক ক্লান্ত লাগছে, কিন্তু আবার রাকিবের কথা মনে পড়তেই তাড়াতাড়ি উঠে বসে ভাবলো যে কি রান্না করবে। কিন্তু লোকটা তো কিছুই বললো না, কি রান্না করব। আচ্ছা দেখি তো ফ্রিজে কি আছে। আছে তো অনেক কিছুই, কি রান্না করব। আচ্ছা, চিংড়ি মাছ ভুনা করি আর একটু গরুর গোস্ত, তাহলেই তো হবে। না না, হবে না। লোকটাকে দেখে মনে হয় না শুধু এটা দিয়েই খাবে। আজ তো একটা রাক্ষস, যদি বলে শুধু এগুলো কেন রান্না করছি, তখন তার চেয়ে ফ্রিজে যা আছে সব রান্না করি। আরে আমি কি বোকা? এতগুলো রান্না করেও বা কি করব? এতগুলো রান্না করতেও তো রাত পার হয়ে যাবে। আর এতগুলো খাবেও বা কে? শুধু কুকুর, আর তার তো এতগুলো লাগবে না। আমাকে তো দিবেই না একবেলায়, আর কতটুকুই। হুম আমিও একেবারে পেট পুড়ে খাবো। এত খাবো যে হাঁটতেই পারবো না। তাহলে আর রাতে বেশি কষ্ট হবে না, আর খিদেটাও একটু কম লাগবো। দেখি তো আর কি আছে। শুধুই মাছ গোস্ত ছাড়া কি সবজি নাই? একটু পাশে তাকাতেই দেখলো লাউ কুমড়ো। তাই ও আর দেরি না করে লাউ কেটে নিল। ও সব এগুলো ধীরে ধীরে রান্না করলো। রান্না করতে করতে 2টো বেজে গেল, কিন্তু রাকিব এলো না। তাই ও হঠাৎ করে নিজে না চাইতেও চিংড়ি মাছের ভর্তা বানালো। আচ্ছা, উনি তো অনেক খারাপ লোক। আজ তো একটা বজ্জাত। তাহলে ওনার জন্য আমার দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তাও লোকটা এলো না। ও তো খিদেই পুরোই শেষ, রান্না বান্না করেও খেতে পাচ্ছে না। যদি লোকটা আবার এসে গলা টিপে ধরে। যে উনি না বলা অবধি কেন খেয়েছি, এবার হয়তো মেরেই ফেলবে। কি কষ্ট, আর পারছি না, আমার মাথাটা ঘুরছে। এইসব চিন্তা করতে করতেই ডাইনিং এর পাশেই ঘুমিয়ে পড়ল। রাত 7টা বাজতেই কেউ ঘরে প্রবেশ করলো, কিন্তু সেটা মেঘলা টের পেল না, কারণ ওর ঘুমের চেয়েও ক্লান্ত বেশিই ছিল। এই ওঠ। বলেই টেনে তুলল। মেঘলা চোখ মেলে তাকাতেই লোকটাকে দেখে ভয় পেয়ে গেল। এই, কোনো কাজ নেই যে ঘুমিয়ে পড়েছিস? আসলে আমার অনেক কি অনেক? বল। এই বলেই ছাড়ি দিয়ে বলে, আমার অনেক ক্লান্ত লাগছিল, তাই আর কি। এই শোন, তোর ক্লান্তিতে আমার কিছুই যায় আসে না। এর পরের বার আর কখনোই যেন না দেখি ঘুমিয়ে থাকতে। অবেলায় ঘুম আমার একদমই অপছন্দ। আর তোকে তো শান্তিতে আমি দেখতেই পারি না, তাই কখনোই যেন তোকে আমি ঘুমিয়ে না দেখি। এমনকি রাতেও আমি ঘুমাবো, তারপরে ঘুমাবি। এতে যদি রাত 3টা বাজে, তো রাত 3টাই। পুরো রেগে চোখ দুটো রক্ত বর্ণ করে কথাগুলো বলল। মেঘলা তো হাঁ করে তাকিয়ে আছে। এই লোকটা কি বলছে এসব? আরে আমিও তো একটা মানুষ। এত অত্যাচার আমি কেমনে সইব? এর আগে অবধি যা ছিল, কিন্তু এটা কিভাবে মানবো? তার উপরে খেতেও দেয় না একটু। এই, এভাবে চেয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি খাবার বেড়ে দে। মেঘলা ভয়ে তাড়াহুড়ো করে রান্নাঘরের দিকে যেতেই মাথা ঘুরে পড়ে গেল। রাকিব সাথে সাথে গিয়ে ধরতে গেলেও ও পড়ে গেল ফ্লোরে। তাই বাধ্য হয়ে কোলে তুলেই রুমে নিয়ে আসলো। এই মেয়েও না পারে যত ঢং করতে। এই ওঠ। কোনো সাড়া না পেয়ে 1 গ্লাস পানি ঢেলে দিল মেঘলা। ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে সামনে রাকিবকে দেখে ভয়ে ভয়ে ওঠার চেষ্টা করলো। এই, তুই এত ঢং করিস কেন? হ্যাঁ, সব সময় শুধু জ্ঞান হারিয়ে ফেলো। রাতেও তো। বলতে গিয়েও বলল না। দেখলো যে মেঘলা ওর দিকে চেয়ে আছে, তাই অপ্রস্তুত হয়ে বলে উঠল, এর পরের বার পড়লে আর উঠাবো না, ও ভাবেই থাকতে হবে।
মেঘলার অনেক কষ্ট হচ্ছে, ভালোভাবে তাকাতে পারছে না। এর মধ্যেই বলল, এই তাড়াতাড়ি খাবার দে, আমি ফ্রেশ হয়ে আসছি। যতই অসুস্থতার ভান করো, কোনো উপায় নেই বাঁচার। আর শোন, এই রে ধর, এতে তোর কিছু জামা কাপড় আছে, এগুলো পর, আর আমার শার্ট জ্যাকেট এগুলো খোল, আর আমার তোয়ালে। বলেই সাথে সাথে তোয়ালিটা টান দিয়ে খুলে ফেলে। মেঘলার সাথে সাথে রাকিবের চোখ হাত দিয়ে ধরে বন্ধ করে, আর লজ্জা ভয় দুটোই লাগছে এখন ওর। রাকিব সাথে সাথে চোখ থেকে হাত সরিয়ে ওকে কাছে টেনে বলল, হ্যাঁ, দেখার ইচ্ছে হলে যে কোনো সময় পারি, এত নাটক করার কিছুই নেই। তুই তো আমারই, তাই না? যেটা আমার সেটা আমারই, তাহলে এরকমের তো দরকার নেই। ইচ্ছে হলে সারা রাত তো। আর কিছু না বলেই ওকে ছেড়ে ওয়াশরুমে চলে গেল। মেঘলা তো হাঁ করে তাকিয়ে আছে। এ কি বলে গেল লোকটা? আমি তো তারই মানে। আর বেশি কিছু না ভেবে আর একটা হালকা পুরনো তোয়ালে নিয়ে সাথে সাথে নিচে গিয়ে খাবার বাড়ল। একটু পরই রাকিব এসে চেয়ার টেনে বসে পড়ল। ও তো অবাক, ওর পছন্দের ভর্তা চিংড়ি মাছ। আরে, এই মেয়েটা জানলো কিভাবে যে এগুলো আমার পছন্দ? ও কোনো কথা না বাড়িয়েই খাওয়া শুরু করলো। ভর্তা আর চিংড়ি মাছ দিয়েই প্রায় শেষ। তখনই খেয়াল করলো যে মেঘলা পাশে দাঁড়িয়েই রয়েছে। ও ভাবলো যে আবার কিনা পড়ে যায়, সেটা ঢং হোক বা সত্যি। তাই ও মেঘলাকে বসতে বলল। মেঘলা বুঝলো যে ওকে খাবার জন্য বসতে বলছে। ওর সাথে সাথে কোনো কথা না বলেই তাড়াহুড়ো করে ভাত নিতে গেল, কারণ ওর অনেক ক্ষুধা লাগছে। তাই জন্যেই তো ও বেহুশ হয়ে গেছিল। কিন্তু হঠাৎ কারো ধমকে স্তব্ধ হয়ে গেল। এই মেয়ে, এই, তোকে কি আমি খেতে বলেছি, বসতে বলেছি? তুই খাবার বাড়তে নিলি কেন? না আসলে আসলে কি? হ্যাঁ, সব সময় আসলে মানে ইয়ে, এগুলোই কি পারিস? সরি, আমার ভুল হয়েছে। মনটা অনেক খারাপ করে, কিন্তু এটা খারাপ না, ওর কান্নাই চলে আসছে। তোকে আমি বলেছি না শুধু দুপুরে খাবি, তাও বেশি না, 1 প্লেট। এই, উত্তর দে। আসলে আমি তো দুপুরে খাইনি। রাকিব একটু অবাক হয়েই বলল, কেন খাসনি? আসলে আপনি তো দুপুরে আসেননি, তাই খাইনি। কতটুকু খাবো কি খাবো তা তো জানি না, তাই আবার যদি ভুল হয়ে যায় কিছু। মনটা অনেক খারাপ করে বলল। আরে, এই মেয়েটা বলছে কি, তাই বলে না খেয়ে থাকবে? নিজের মধ্যেই একটা অন্যরকম মায়া চলে আসলো। ও আর নিজের মধ্যে নেই। মেঘলার মুখটা একেবারে শুকিয়ে গেছে। এদিকে আয়। মেঘলা তো ভয় পেয়ে গেল, লোকটা মনে হয় ওকে আবার মারবে। কিন্তু তারপরেও ধীরে ধীরে গেল, রাকিব ও মেঘলাকে এনে ওর সামনে বসালো, আর এক লোকমা এনে বলল। নাও। মেঘলা তো হাঁ করে রয়েছে। এই লোকটা কি বলছে, এটা কি স্বপ্ন নাকি সত্যি? ও হাঁ করলো। এভাবে অনেক খাবার খেলো। ওর পেটেও অনেক ক্ষুধা ছিল, তাই পেট পুড়ে অনেক খেয়ে ফেললো। রাকিব ওর দিকে তাকিয়ে শুধু ভাবছে। তোমাকে দেখলে কেন এমন হয়? খাবার খাওয়া শেষ, কিন্তু রাকিব এখনো ওর দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। মেঘলা নিজের অজান্তেই কেঁদে দিল। এটা দেখে রাকিব ওর ভাত মাখা হাত দিয়েই 2 গাল ধরে পানি মুছিয়ে দিল। মেঘলার পানির তৃষ্ণা লাগছে, একটু হালকা ঝালও লাগছে। তাই জোরে জোরে নিঃশ্বাস নিতেই রাকিব বুঝছে ওর হয়তো বেশি ঝাল লাগছে, তাই নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল। কিন্তু এতে মেঘলার আরো বেশি কষ্ট হচ্ছিল। তাই ও জোরে ধাক্কা দিতেই রাকিব সজ্ঞানে আসলো, আর সাথে সাথে কি যেন ভেবে হাত ধুয়ে নিল, আর বলতে লাগলো। এটা ভেবো না যে খাইয়ে দিচ্ছি তার মানে সব শেষ। যাতে বেশি খেতে না পারো তাই খাইয়ে দিলাম। মেঘলা ভালোই বুঝছে যে এটা লোকটা মিথ্যে বলছে, কারণ তখন লোকটার সাথে অন্য কিছু ছিল। হয়তো এখন অপ্রস্তুত হয়ে এই কথা বলছে। না খেয়েছিলে তাই খেতে দিলাম, না খেলে তো শক্তি হবে না। শক্তি না হলে আবার রাতে আমারই সমস্যা হয়, তাই শক্তি আমি বাড়াইলাম, আবার আমি কমাবো। মেঘলা চুপ করে শুধু শুনছে সব। এভাবে দাঁড়িয়ে না থেকে 5 মিনিটের মধ্যে এগুলো গুছিয়ে উপরে আয়, কথা আছে। বলেই উপরে চলে গেল। মেঘলা শুধু চুপ করে আছে। আরে এই লোকটা কেমন আমি বুঝি না। এই তো ভালো ব্যবহার, এই আবার অসভ্যর মতো ব্যবহার করে। লোকটা আসলে কি আমি তো নিজেই বুঝতে পারছি না।
এগুলো ভাবতেই মনে পড়ল যে ওকে 5 মিনিটে উপরে যেতে বলেছে। ও তাড়াতাড়ি গুছাতে গিয়ে হাত থেকে প্লেটগুলো পড়ে গেল, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। এত জোরে শব্দ হলো যে রুম থেকে রাকিব নিচে চলে আসলো। এসে দেখলো কতগুলো প্লেট ভেঙে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওর তো মাথা গরম হয়ে গেল। এই, তোর সমস্যাটা কি? শরীরে কি বেশি শক্তি হয়েছে নাকি? শক্তি নাই, এটা পারবি না ওটা পারবি না, খেতে তো পারিস। আর এখন এতগুলো প্লেট ভেঙে ফেললি, এগুলো জোড়া লাগা। আসলে আমি ইচ্ছে করে ভাঙিনি, বিশ্বাস করুন, ভুল করে পড়ে গেছে। এই, তোরা তো অজুহাত আমি শুনতে চাই না। এগুলো জোড়া লাগা এখনই, নইলে তোর আজকে খবর আছে, এই বলে দিলাম। আমি কিভাবে এগুলো জোড়া লাগাবো? সেটা তো তোর ব্যাপার, যে কিভাবে লাগাবি। আমার কাছে তো প্লেট জোড়া লাগানোর কিছুই নেই, আমি কেমনে লাগাবো? ও তাই নাকি? ওকে। বলেই মেঘলার কাছে এসে একটু নিচু হয়ে কিছু ভাঙা টুকরো হাতে নিয়ে মেঘলার পায়ের উপরে ফেলে দিল। আ এই নে, যে রক্ত বের হচ্ছে তা দিয়ে জোড়া লাগা। বলেই উপরে চলে গেল। মেঘলা তো কান্না করা শুরু করে দিল। ওর রক্ত দেখলেই মাথা ঘোরায়, তাই আর একদিকে ফিরে পা ধরে কান্না করতেছে। অনেক রক্ত বের হচ্ছে, ব্যথায় ওর অনেক কষ্ট হচ্ছে। ও কি করবে ভেবে না পেয়ে গায়ের শার্টটা খুলে নিল আর শুধু জ্যাকেটটা পরে নিল। তারপরে শার্টটা পাশে থাকা ছুরি দিয়ে ছিঁড়ে নিল আর তাই দিয়ে কোনো রকমে পা বেঁধে নিল। তারপরে ধীরে ধীরে সব কাজগুলো উঠিয়ে একটা ঝুড়িতে নিয়ে একপাশে রেখে দিল। ব্যথায় হাঁটতে পারতেছে না, তারপরেও অনেক কষ্ট করে সিঁড়ি ধরে ধীরে ধীরে উপরে গেল। রুমে ঢুকতেই দেখলো রাকিব দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই, আমার জ্যাকেট খোল। বলেই এক হাত দিয়ে রুমের ভিতরে টেনে নিয়ে আহ! ও পায়ে ব্যথা পেল হঠাৎ টান দেওয়াতে, আর তাই বসে পড়ল। বসে কান্না করতে লাগলো। এই, একদমই কান্না করবি না, একদমই না। সারাক্ষণ কান্না করতে করতে কানটা শেষ করে দিল। তোর এত বড় সাহস হলো কিভাবে আমার শার্ট কেটে পায়ে বাঁধার? তুই এটার দাম জানিস? তোর চেয়ে বেশি দাম এটার। আর এখনো আমার জ্যাকেট পরে আছিস, খোল এটা। বলেই ওর জ্যাকেট ধরে টান দিল। দেখুন, আমি খুলে দিচ্ছি, 1 মিনিট প্লিজ। রাকিবের হাত সরাতে সরাতে, কিন্তু সরাতে না সরাতেই ওকে কোলে তুলে নিল, নিয়েই খাটের উপরে ফেলে দিল। দেখুন, আমি এখনই খুলে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু এই যে প্লেট ভাঙলে, আবার শার্ট কেটে ফেললে, এটার কি হবে? দেখুন, আমি ইচ্ছে করে ভাঙিনি, আর এই শার্টটা আমার অনেক রক্ত পড়ছিল তাই। ও তাই? কই দেখি। বলেই শার্টটা একটানে খুলে ফেললো। তুই এইভাবেই কান্না কর, আমার শুনতে এখন ভালো লাগছে কেন জানি এখন। কিন্তু ওপাশে চেয়ে দেখলো মেঘলা অচেতন হয়ে পড়ে গেছে। এই ওঠ, একদম অভিনয় করবি না। কিন্তু ও দেখলো পা থেকে রক্তে পুরো বিছানা ভিজে যাচ্ছে। আরে এ কি, এত রক্ত বের হচ্ছে কেন? বলেই ওর পা চেপে ধরলো আর তাড়াতাড়ি মেঘলার পরনে তোয়ালে দিয়ে কোনো রকমে বাঁধলো। তারপর ফার্স্ট এইড বক্স এনে মলম লাগিয়ে ভালো করে বেঁধে দিল। মেঘলাকে অনেক ছাকালো কিন্তু উঠল না। পানির ছিটে দিল, তারপরেও উঠল না। ও বুঝলো হয়তো রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছে। মনে হয় অনেক ব্যথা করছে, তাতেও অজ্ঞান হতে পারে। ও হালকাভাবে কম্বলটা শরীরের উপরে দিল। এই মুহূর্তে মেঘলার উপরে ওর কেন জানি রাগ উঠছে না, আর হালকাভাবে নিচের অজান্তেই ওর কপালে একটা আদরের পরশ দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকাল তখন 8টা বাজে। মেঘলার ঘুম ভেঙে গেল। ও দেখলো শক্ত কোনো জিনিস ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ও তাকাতেই দেখলো এটা আর কেউ না, সেই ভয়ঙ্কর লোকটা। ও তাড়াতাড়ি নিজেকে ছাড়াতে ব্যস্ত, কিন্তু এতে করে রাকিব ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। একটু ঘুমাতে দাও তো। আমাকে ছেড়ে দিন, তাহলেই তো হয়। এই, তোর সমস্যাটা কি? আঘাত করলেও দোষ, আর আদর করলেও। বলে আবারও 2 হাত দিয়ে চড়িয়ে ঘুমিয়ে পড়ল। মেঘলা আর কোনো কথা না বলে চুপ করে শুয়ে রইল, আর লোকটার দিকে এক পলকে চেয়ে আছে।
এই লোকটা আসলে কি খারাপ নাকি বুঝি না, মাঝে মাঝে মনে হয় অনেক ভালো মনের মানুষ, কিন্তু আসলে তো আস্ত একটা রাক্ষস। এত কষ্ট দেয় আর এখন এইভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। মনে হয় যেন বেটার বিয়ে করাবো। কি যে করি, 9টা বেজে গেল তাও উঠছে না, সারা রাত কি করছে, এখন এইভাবে ঘুমাচ্ছে, শুধু ভালোভাবে নিঃশ্বাসও নিতে পারছি না। সেই একভাবে শুয়ে আছি, ও ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ কারো চিৎকারে ঘুম ভেঙে গেল। এই, তুই এখনো ভোরে ভোরে ঘুমাচ্ছিস? আর এখন কি আমি না খেয়ে অফিসে যাব? 10টা বেজে গেছে। এখন যে কি করি, আজকে হয়তো বাইরেই ব্রেকফাস্ট করতে হবে। আব্বু ফোন দিল, অফিসে যেতেই হবে। তোর জন্য আজকে আমার না খেয়ে থাকা লাগবে। এর মজা তোকে আমি বোঝাবো, আগে ফিরে আসি। বলেই ওয়াশরুমে চলে গেল। মেঘলা তো ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে কোনো রকমে ব্রাশ করে নাস্তা বানাতে গেল। হাঁটতে পারছে না, পায়ে ব্যথায়, শুধু ভাবছে এই লোকটা রাতে কত কি করলো, আর এখন দেখছি যে পা ব্যান্ডেজ করে দিছে। একে বোঝা সত্যি বড় দায়। এগুলো ভাবতে ভাবতেই মেঘলা রান্নাঘরে চলে গেল। 15 মিনিটের মধ্যে হালকা নাস্তা বানিয়ে শেষ করতে না করতেই চুল ঠিক করতে করতে সিঁড়ি পেয়ে নিচে নামতেছে রাকিব। এই যে শুনুন, নাস্তা রেডি, খেতে চলে আসুন। বলতে না বলতেই রাকিব এসে একটা থাপ্পড় বসিয়ে দিল। হেই, তুই খা, তোর তো এমনিতেও পেট ভরে না। মেঘলার গাল দুটো এক হাতে চেপে ধরে। আ কান্না কর, দেখি কত কান্না করতে পারিস তুই। সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। তোর এই খাবার খাওয়ার জন্য 1 মিনিটও টাইম নেই আমার। বলেই খাবারগুলো ওর গায়ের উপরে ফেলে দিল। হনহন করে চলে গেল। মেঘলা ওর যাওয়ার পানে তাকিয়ে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পরে খাবারগুলো উঠিয়ে একটা পাত্রে রেখে দিল কুকুরটার জন্য, কারণ এতগুলো খাবার ফেলে দিবে তাই। আর ওর তো সকালে খাওয়া এমনিতেই বারণ, আবার খেলো কিনা ক্যামেরায় দেখে এসে আবার মারে। পায়ে পাড়া দেবার ফলে অনেক ব্যথা করতেছে, কিছু রক্ত বের হয়েছে, তাই তাড়াতাড়ি রুমে গিয়ে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগলো। আরে লোকটা যখন রাতে ব্যান্ডেজ করছে তাহলে তো এখানেই থাকার কথা। ও খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পাশে থাকা আলমারি খুলতেই কিছু ছবি পেল। তাতে দেখলো কতগুলো ফ্যামিলি ফটো, তাতে ওই লোকটাও আছে। ও বুঝলো হয়তো এই লোকটার পরিবার। তারপরও একটা ডায়েরি পেল, তাতে অনেক কিছুই লেখা, এবং তার সাথে ওই লোকটার অনেক ব্যাকগ্রাউন্ডও লেখা আছে। ও তার পাশেই দেখলো ফার্স্ট এইড বক্স ওর অনেক যন্ত্রণা করছিল, তাই তাড়াতাড়ি মলম লাগিয়ে নিল। কোনো রকমে ব্যান্ডেজ করে ও রান্নাঘরে গেল, কারণ এখন প্রায় 11টা বেজে গেছে। এমনিতেই সকালবেলা যা করলো, লোকটা যদি দুপুরে চলে আসে তখন কিনা মেরেই ফেলে। ও তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রান্না শুরু করলো। আব্বু, গুড মর্নিং। তোমার তো এখন সকাল মনে হচ্ছে, তাই না? বাজে কত একবারও দেখেছো? 10টায় আসার কথা ছিল, এখন 11টা বাজে। আব্বু রাগ করো না, তো একটু তো লেট হয়েছে। হয়েছে আর ইমোশনাল করা লাগবে না। তাড়াতাড়ি এই ফাইলগুলো পূরণ করো, বাইরে থেকে ক্লায়েন্ট এসেছে, মিটিং আছে, অনেক কাজ। তুমি আজকে যাবে মিটিংয়ে, আমার যা সম্ভব না। ম্যানেজারকে সাথে নিয়ে যেও। আর 15 দিন পরে তোমার ভাই আসতেছে, তাই যা কাজ থাকে ওই বাসা থেকে তাড়াতাড়ি করো। বাড়িতে আসতে হবে কিন্তু, কোনো অজুহাত না। কি, ভাই আসছে? আগে বলবে তো। হয়েছে, এখন যাও তাড়াতাড়ি। আর কালকে বাড়িতে এসো, তোমার আম্মু চিন্তা করছে। আচ্ছা আব্বু, বাই। হ্যালো রাকিব। হ্যাঁ রিয়ান, বল। ভাই, মেঘলার ফ্যামিলির সবাই নাকি বাইরে চলে গেছে, এটা জানতে পারলাম। ওরা নাকি কেউ বাড়িতে নাই। আচ্ছা রাকিব, মেঘলা তো আমাদের কাছে, তাহলে বাইরে কিভাবে? আর ওর ফ্যামিলি ওকে রেখেই বা কেন গেল? ওকে কি খোঁজে না? কোনো পুলিশ কমপ্লেনও করে নাই, পুলিশ স্টেশনেও খবর নিচ্ছে, তাহলে তাদের মেয়ে নিয়ে কি কোনো চিন্তা নেই? কি বলিস এটা রিয়ান? হ্যাঁ রে ব্রো, সত্যি বলছি। আচ্ছা, আমি সব দেখছি। এখন অফিস থেকে একটা মিটিংয়ে যাচ্ছি, পরে কথা হবে, বাই। ওকে, তবে তুই ওই মেয়েটাকে জিজ্ঞেস কর, দরকার হলে মেরে ফেল। ফ্যামিলির কেউ যখন খোঁজ নেয় না, তাহলে কেউ জানবেও না ওর মৃত্যুর ওর পাওনা। আচ্ছা এখন রাত, তো পরে দেখছি। আচ্ছা। রাত 11টা বাজে, এখনো আসেনি রাকিব বাসায়, তাই মেঘলা ঘুমিয়েই পড়েছে।
হঠাৎ রুমে দরজা খোলার শব্দে ঘুমটা ভেঙে গেল। এই, তুই আবারও আমার বিছানায় ঘুমিয়েছিস? ভুল হয়ে গেছে বলেই নামতে গেল। তার আগেই রাকিব তেড়ে গিয়ে বলে, এই, তোরা তো ভুল হয় কেমনে রে? সবই কি তুই ভুল করে করিস, নাকি এটা তোর অভ্যেস? তোকে বলেছিলাম না আমি না আসা পর্যন্ত ঘুমাবি না, তাতে 3টা বাজলো। রাকিব মেঘলার দুই গাল ধরে রাগী গলায় বলে, আসলে অপেক্ষা করতে করতে কখন যে চোখটা লেগে গেল একটু বুঝতে পারিনি। তুই তো কিছুই বুঝতে পারিস না। খাবার টেবিলে রাখা আছে। তোর খাবার তুই খা, সকালে তো না খেয়েই গেছি। তুই তো খুশি এখন, কি আর খাওয়াবি? তাই বাহির থেকে খেয়ে এসেছি, বুঝলি? এই, তোর আব্বু আম্মু ফ্যামিলি কই? মানে? এই মানে মানে করছিস কেন? উত্তর দে, কোথায় লুকিয়েছিস? আমি কেন আমার ফ্যামিলিকে লুকাবো? আপনি তো আমাকে। আর বলতে পারল না, তার আগেই ওর চুলের মুঠি ধরে একটা থাপ্পড়। এই, একদমই মিথ্যে বলবি না, নাটক বন্ধ কর। 1 মিনিটে উত্তর দে বলছি। সত্যি আমি জানি না আমার আব্বু আম্মুর কি হয়েছে। বলেন না, কি করছেন আপনি তাদের সাথে? এই, মাথা গরম করবি না, উত্তর দিবি নাকি আমার আসল রূপ দেখতে চাস? দেখ, ভালোই ভালোই বলে দে, তাহলে আজকের রাতে নিস্তার পাবি, নয়তো আজকে আর বেঁচে থাকবি না। বিশ্বাস করুন আমি জানি না। আপনি আমাকে আমার আব্বু আম্মুর কাছে দিয়ে আসেন প্লিজ। তারা অনেক টেনশন করছে, আমার আম্মু পাগল হয়ে যাবে। হেই, এখন তুই আমাকে পাগল বানিয়ে দিচ্ছিস। সত্যি করে বলবি কি বলবি না? আমি সত্যিই জানি না কিছু। তারা তো বাসায় থাকবে। বলবি কি বলবি না? আমি জানি না। বলবি না? আমি সত্যিই জানি না। আরেকবার বল। আমি জানি না। বল। রাকিব সামনে আগাতে আগাতে বলে, বিশ্বাস করুন আমি জানি না। পিছনে আগাতে আগাতে দেওয়ালে মিশে গেল। আপনি এভাবে করতেছেন কেন? আমার ভয় করছে। মেঘলা চোখ দুটো বুঝে বলে, তুই তো জানিস না। চোখ মেলে মাথা নাড়ালো যে ও জানে না। রাকিব ওকে দেওয়ালের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে ধরে শরীরের উপরে আঘাত করছে, ছাড়ুন, আমার লাগছে। কিন্তু ও কোনো কথা না বলেই মেঘলাকে আবারও জিজ্ঞেস করলো, তুই জানিস না, বল। আমি সত্যিই বলছি। এই, তোর এত সাহস কেমনে হয় রে? আমি তো অবাক, নাকি তোর শিক্ষা দিতে পারি না? বলেই মেঘলাকে বিছানায় ফেলে দিল। প্লিজ ছেড়ে দিন। আজকে আমার পায়ে ব্যথা অনেক। কিন্তু কে শোনে কার কথা? কি আমি? রাকিব ওর পা দিয়ে মেঘলার পা নড়াচড়া বন্ধ করতে গিয়ে ব্যান্ডেজের উপর পা দিয়ে ধরলো। এতে ব্যান্ডেজ খুলে রক্ত বের হতে লাগলো। আর মেঘলার চিৎকার যা শোনার মতো ছিল না, কিন্তু সেটা রাকিব শোনেনি। সকাল হতেই মেঘলার ঘুম ভাঙলো, দেখলো ও ফ্লোরে পড়ে আছে। এতেও বেশি অবাক হলো না, কারণ বিছানায় যে ওকে শুধু ব্যবহার করার জন্য ওঠায়, শেষ হলেই আবার ফ্লোরে ফেলে দেয়। ও বিছানার দিকে খেয়াল করলো যে রক্ত মাখা অনেক। ও বুঝলো যে এটা ওর পা থেকেই বের হয়েছে। ও নিজের পায়ের দিকে তাকাতেই চোখ বন্ধ করে ফেললো, কারণ পায়ের খুব খারাপ অবস্থা, খুব ক্লান্ত লাগছে। গোসল না করলেও নয়, কোনো রকমে হেঁটে গিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। কিন্তু পরক্ষণেই মনে পড়লো যে ও কি পরবে গোসল করে। তখন ও ভাবলো যে কালকে ওই লোকটা একটা প্যাকেট দিয়ে বলেছিল যে এতে জামা কাপড় আছে। ও আর দেরি না করেই প্যাকেটটা হাতে নিল। খুলে দেখে যে তার ভিতরে নোংরা পুরনো 3টে 3 পিস। ও বুঝলো যে এগুলো ইচ্ছে করেই ওই লোকটা আনছে। ওর অনেক খারাপ লাগলো। এই লোকটার এত টাকা পয়সা, এত কিছু, তাও এই পুরনো জামা কাপড়গুলো আমাকে এনে দিল। কি হতো যদি অল্প টাকার হলেও একটু নতুন জামা কিনে আনতো? এগুলো কার না কার, আর আমার মাপের তো না, অনেক ঢিলে হবে। কি আর করার, নিজেকে ঢাকতে হলে অবশ্যই পড়তে হবে। ও এইগুলো থেকে একটা 3 পিস নিল, আর বাকিগুলোও নিল, যা ধুয়ে শুকাতে দিবে। তারপরে আর দেরি না করে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল। কোনো রকম গোসল করে কাপড়গুলো ধুয়ে বের হয়ে আসলো, কারণ কালকে দেরি হয়েছে বলে কত কিছুই না হলো। আজকে যদি আবার দেরি হয় তাহলে হয়তো ওকে মেরেই ফেলবে। ও রান্নাঘরে গিয়ে আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলো।
তারপরে সবকিছু পরিষ্কার করলো। এখনো অনেক কাজ বাকি আছে, কিন্তু ও আর পারছে না, অনেক কষ্ট হচ্ছে। পায়ের ব্যথায় দাঁড়িয়েও থাকতে পারছে না, আবার হাঁটতেও পারছে না। ও বিরিয়ানি টেবিলে রেখে আবার রান্নাঘরে যেতেই খেয়াল করলো যে ওই লোকটা সিঁড়ি বেয়ে নামছে। ওর অনেক ঘৃণা হচ্ছিল রাকিবের উপর। কিভাবে পারলো রাতে এভাবে করতে? একটুও কি মনুষ্যত্ব নেই লোকটার ভিতরে? এত কষ্ট হচ্ছিল দেখেও, ছি। এইভাবে দেখার কিছুই নেই, আমি অতটাও সুন্দর নই। রাকিব হাতে ঘড়ি পড়তে পড়তে বলে মেঘলার ধ্যান ভাঙল। ও কিছু না বলে তাড়াতাড়ি খাবার দিতে শুরু করলো। রাকিব চেয়ার টেনে বসতে বসতে বলল, এইভাবে সব কিছুতেই যেন ফার্স্ট দেখি, তাহলে হয়তো একটু ভালো থাকবি, নয়তো সেটাও যাবে কপাল থেকে। মেঘলা কোনো কথাই বলল না। ও বুঝলো যে আজকে দেরি করে নাই বলেই লোকটা এই কথা বলছে। ও রান্নাঘরের দিকে যেতে লাগলো। রাকিব তখন খেতে খেতে খেয়াল করলো যে মেঘলা হাঁটতে পারছে না, অনেক কষ্ট করে কোনো রকমে হাঁটছে। আর এটাও খেয়াল করলো যে ওর দেওয়া সেই পুরনো ঢিলেঢালা জামা কাপড়, কারণ ও তো এটাই চেয়েছিল, যাতে ওই মেয়েটা কষ্ট পায়। ও অনেক খুশি হয়। হঠাৎ চোখে পড়ল যে মেয়েটার পাটা বিচ্ছিরিভাবে ছিলে গেছে, কাটা জায়গাটা। তার জন্যই হয়তো হাঁটতে বেশিই কষ্ট হচ্ছে। মেঘলা রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে আসলো শশা কাটার জন্য। তারপরে ডাইনিং টেবিলের একপাশে দাঁড়িয়ে শশা কাটছে আর চুপি চুপি কান্না করছে। রাকিব এটা একটু আর চোখে তাকিয়েই দেখলো। মেঘলা ভাবছে যে কি করবে ও, ওর তো অনেক খিদে পেয়েছে, মাথাটাও ঘুরছে। রাতে এমনিতেও বেহুশ হয়েছিল, শরীর অনেক ক্লান্ত। পায়ের জন্য ঔষধ খেতে হবে, নইলে পায়ে অনেক বড় ইনফেকশন করবে। কিন্তু ও পাবে কোথায়? বাসায় তো শুধু মলমই আছে। রাকিব অনেকক্ষণ ধরে খেয়াল করছে মেয়েটা চুপ করে অনেক কিছু ভাবছে আর কান্না করতেছে। আ হাতটা কেটে গেছে মেঘলার ছুরিতে। এই মেয়ে, এত যদি ভাবতে থাকো অন্য মনস্ক হয়ে, তাহলে তো কাটবেই। মেঘলা নিঃশব্দে কান্না করে যাচ্ছে। দেখি। বলেই হাতটা চেপে ধরলো আর মেঘলার ওড়না ছিঁড়ে বেঁধে দিল। উপরে মলম আছে, লাগিয়ে নিস। হাত পা কেটে বসে থাকতে পারবি না, সব কাজ তোকেই করতে হবে। যতই ফন্দি করিস না কেন, কাজ হবে না। মেঘলা ভাবছে, এই লোকটা কতই না নিষ্ঠুর। আমার হাত কেটে গেছে আর বলছে আমি ইচ্ছে করে কাটটি। রাকিব আবার খাওয়া শুরু করলো। হঠাৎ একটা কথাই স্তব্ধ হয়ে গেল। একটা কথা বলবো যদি কিছু না বলেন? রাকিব একটু অবাক হয়ে চেয়ে থেকে, বল। আমার খুব খিদে পেয়েছে, মাথা ঘুরছে, এমনিতেই পা ব্যথায় হাঁটতে পারছি না। রাকিব ওর দিকে চেয়ে রয়েছে। ও ভয় পেয়ে গেল, না না মানে আর কিছুই বলতে পারলো না। ভয়ে চুপ করে আছে, হয়তো ভাবছে ওকে এখনই মারবে। বুঝলাম। তো যখন খাবি ঠিক করেছিস, তখন আর একটু আগে বলতি। আমি তো সব মেখে ফেলেছি। সমস্যা নেই, আমি খেতে পারবো। একটু তাড়াহুড়ো করেই বলে ফেললো। হোয়াট? মানে আমি খেতে পারবো। রাকিব তো অবাক হয়ে চেয়ে আছে। প্লেট থেকে হাত উঠিয়ে পড়ল। নাও, খাও। মেঘলা ভয় পেয়ে গেল। হয়তো ভাবছে লোকটা রাগ করেই হাত উঠিয়ে ফেলছে, ওর হয়তো খবর আছে। না মিস্টার, না তুমি তো বললে যে খেতে পারবে, এখন না বলছো কেন? ইচ্ছে হলে খেতে পারো, নয়তো খেয়ে ফেলবো। মেঘলা এবার চেয়ার টেনে বসতে চেয়েও বসলো না, কারণ ও এখানে বসতে পারবে না, ফ্লোরে বসে খেতে হবে। তাই আবার চেয়ার সরাতে নিলেই রাকিব বলে, উঠে এখানেই বসো। ও অবাক হয়ে চেয়ে থেকে ধীরে ধীরে বসে পড়ল। প্লেটটা ওর সামনে ঠেলে দিল রাকিব। ওর হাত কাটা, তাই পাশে থাকা একটা চামচ নিয়ে খেতে নিল। ও 5 মিনিটেই শেষ করে ফেলল সব খাবার। রাকিব তো অবাক হয়ে চেয়ে আছে। ইস, এত বেশি খিদে পেয়েছিল মেয়েটার, নয়তো এভাবে কেমনে খায় একটা মানুষ? এই সব খেয়ে ফেলাম, আপনি কি খাবেন? সমস্যা নেই, আমি যা খেয়েছি তাতেই হবে। কি হলো, লোকটা এত ভালো ব্যবহার করছে কেন? ও মাথা নাড়ালো। তো তুমি যে আমার মুখের খাবার খেলে, এতে তোমার সমস্যা হবে না? আরে সমস্যা হবে কেন? আমি তো সবসময় আপনার মুখের। আর কিছুই বলতে পারল না, কারণ রাকিব ওর কথায় অবাক হয়ে চোখ বড় বড় করে চেয়ে আছে ওর দিকে। ও ভয়ে ঢোক গিলল।
না মামা, মানে ওই 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 রকম কিছু। সব সময় মুখের কি বল, থেমে গেলি কেন? না মামা, মানে এই একদিন বলছি না, এভাবে মানে মানে করবি না। 1 মিনিটে উত্তর চাই। মেঘলা তো ভয় পেয়ে গেল। কথাটা বললেও হয়তো ওর খবর আছে, না বললেও আছে। এই চুপ করে আছিস কেন? আসলে আমি ওই রকমের কিছুই বলতে চাইনি। আপনি তো রাতে সব সময় আমাকে। রাকিব তো হাঁ করে তাকিয়ে আছে। এই মেয়েটা বলছে কি এসব? তবে ভুলও তো বলেনি। সাথে সাথে রাকিবের বড় ভাই ফোন দিল। ভাইয়া কেমন আছিস? ওপাশ থেকে ভালো। তুই? এতক্ষণে ভালো ছিলাম না, তবে এখন আছি। মেঘলার দিকে আর চোখে তাকিয়ে। মানে কিছু না। তুই দেশে আসবি কবে বল? এই তো 15 দিন পরে। ও আচ্ছা। অনেক কথা বলে ফোনটা কেটে দিল। শোন, কালকে তোর প্রথম নাগর আসবে, তার জন্য একটু ভালো মন্দ রান্না করিস। সাথে আরো কয়েকজন আমার ফ্রেন্ড আসবে, মিলিয়ে 15 জনের মতো। এই নে লিস্ট, এগুলোতে যে যে মেনু আছে সব রান্না করবি। এই বাসায় একজন আন্টি আছে, সে আজকে আসবে, যা কিছু লাগবে সব নিয়ে আসবে। সে এইখানেই থাকবে এখন থেকে। খবরদার, যদি তাকে কিছু বলিস তাহলে আর বেঁচে থাকবি না। রাকিবের আব্বু ওকে বকা দিচ্ছে যখন শুনছে কাছের আন্টিকে আসতে বারণ করে দিয়েছে। তাই ওর আব্বু আন্টিকে আবার আসতে বলছে এই বাসায়, কারণ সেভাবে তার ছেলে বাহিরের খাবার খায়। লিস্ট দেখে তো মেঘলার মাথা ঘুরে গেছে। এতগুলো খাবার ওর দ্বারা রান্না করা সম্ভব না। এমনিতেই তো ভালো করে হাঁটা তো দূরের কথা, দাঁড়িয়েই থাকতে পারে না। রান্না বান্না ভালোই পারে ও, কিন্তু এই মেনুর সব রান্না তো পারে না। এইভাবে চেয়ে থাকার কি আছে? ওখানে যা আছে সবই রান্না করতে হবে। যদি কোনো ত্রুটি হয় তাহলে আমার আরেক রূপ দেখবি। কিছুই বলছে না, কারণ এখন কিছু বললেও ওই লোকটা শুনবে না। কিন্তু হঠাৎ ওর মনে পড়ল, একটু আগে লোকটা কি বললো যে আমার প্রথম নাগর মানে কি? এখন এখান থেকে যা, তোকে দেখলেই আমার পুরো শরীর চলে যায়। আর শোন, আজকে আমি বাড়িতে আসবো না, রান্না করার দরকার নেই। তবে বসে থাকতে পারবি না। আজকে পুরো বাড়িটা পরিষ্কার করবি, ভালোভাবে মুছতে হবে। আবার অনেকগুলো জামা কাপড় আছে, সবগুলো ধুয়ে দিবি। আপনি খাবেন না, কিন্তু আমি তো খাবো। তুই না মাত্র খেলি, এটাই তোর দুপুরের খাবার। মেঘলা তো অবাক হয়ে চেয়ে আছে। লোকটা কি বলছে এইসব? আমি তো ভাবছিলাম দয়া করে আমাকে খাবারটা দিল, কিন্তু এটা দুপুরের ছিল। এখান থেকে যা, তাড়াতাড়ি কাজ কর। বলেই ও বের হয়ে গেল বাসা থেকে। মেঘলা তো ভাবতেই কান্না করে দিয়েছে। এতগুলো কাজ ও কিভাবে করবে? কিন্তু কি আর করার। ধীরে ধীরে অনেক কষ্ট করে সব কাজই করলো। রাত 11টা বেজে গেছে, রাকিব তাও বাসায় আসেনি। কারণ ও আজকে ওর বাড়িতে গেছে, কিন্তু এখনো আসেনি। আর মেঘলা খিদের জ্বালায় বারবার পানি খাচ্ছে। ও পারলে অনেক কিছুই খেতে পারত রান্নাঘর থেকে, কিন্তু ক্যামেরায় তা যদি ওই লোকটা দেখে হয়তো ওকে মেরেই ফেলবে। হঠাৎ কেউ রুমে প্রবেশ করলো। মেঘলা একটু পিছনে তাকালো, দেখলো লোকটা এসেছে। ও কিছু বলতে যাবে তার আগেই বলে উঠল। আবেগে একটু পানি দে। ও তাড়াতাড়ি উঠে পানি আনার জন্য যেতেই দেখলো জগে পানি নেই। নিচে গিয়ে আনা লাগবে, কারণ ওই সব খেয়ে ফেলেছে। আমি এক্ষুনি দিচ্ছি। এক্ষুনি দিচ্ছি মানে? কেন, তুই যাচ্ছিস কোথায়? পানি এখানেই রাখা আছে। না মানে শেষ হয়ে গেছে, আমি খেয়ে ফেলেছি। তোকে না একদিন বলেছি যে তুই এখানে পানি খাবি না, তারপর কোন সাহসে খেলি বল? আজ ছাড়ুন, আমার লাগছে। আমি সারা দিনে কিছুই খাইনি। ওয়াশরুমে পানিতে বমি আসছিল, তাই খেয়েছি। কি করব? যখনই কিছু জিজ্ঞেস করব, এটা খাইনি ওটা খাইনি, আরে তুই এত না খেয়ে আছিস তারপরে মরিস না। তোকে একদিন বলেছি আমার কোনো জিনিসই হাত দিবি না। আমার অনেক কষ্ট হচ্ছে, আমি সত্যি আর পারছি না। এভাবে না খেয়ে মানুষ কয়দিন বাঁচে? তার উপরে রাতের অত্যাচার, দিনের টর্চার। আমি সত্যি আর পারছি না। মেঘলা মাথায় হাত দিয়ে বসে পড়ল। তুই কি আমাকে শিখাবি যে আমি কি করব? আচ্ছা, আপনি একটা কাজ করুন। আপনি তো প্রতিশোধ নিতে চান, কিসের জান? তাহলে আমাকে মেরেই ফেলুন, তাহলে তো আপনার প্রতিশোধ পূর্ণ হয়ে যাবে, তাই না? আমার প্রতিশোধ তো এখন পূর্ণ হচ্ছে। এই যে তুই কষ্ট পাচ্ছিস, এতেই আমার অনেক শান্তি লাগছে। আমি তো এটাই চাচ্ছিলাম যে তুই প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে মৃত্যু কামনা করিস।
তো আজকে আমার প্রতিশোধটা কিছুটা পূর্ণ হচ্ছে। আপনি কেন করছেন এমন বলুন তো? কি অপরাধ আমার প্রতিদিন এভাবে টর্চার? আর রাতে রাতে কি বল, বলিস না কেন? কাছে এসে দুই বাহুতে হাত রেখে। কি 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 কিছু না। বড্ড বুলি ফুটেছে রে তোর, অনেক কথা শিখে গেছিস। বলেই ওকে দাঁড় করানোর চেষ্টা করছে। দেখুন আমার আমার আজকে অনেক ক্লান্ত লাগছে, আমার ক্ষুধা লাগছে, আমি আজকে পারবো না, প্লিজ। এই, আমি কি তোকে বলেছি এত অগ্রিম কথা বলিস কেন? তবে হলে খারাপ হয় না, কারণ আজকে তোর শরীরের শক্তি একটু হলেও কম আছে। প্রতিদিন হাত পা লাফিয়ে পুরো মাথা খারাপ করে দিস, আজকে না হয় একটু শান্তি পাবো। দেখুন আমি সত্যি বলছি। আর কিছুই বলতে পারল না ও, তাই আগেই কষ্টের নদীতে ঝাঁপ দিতে হলো না চাইতেও। রাত তখন 3:10। মেঘলা খাটের এক কোণে বসে কান্না করতেছে। পেটের ক্ষুধায় কান্না করতেও কষ্ট হচ্ছে। পাশে চেয়ে দেখে লোকটা নিশ্চিন্তে ঘুমুচ্ছে। ও লোকটার দিকে চেয়ে আছে আর ভাবছে, একটা মানুষ কিভাবে এরকম হতে পারে? এতটা নির্দয়, এতটা ভয়ঙ্কর, কি করে পারে পাষাণের মতো আমাকে এত কষ্ট দিয়ে? নিজে তো বেশ ভালোই নির্ঘুম ঘুমাচ্ছে। নিজের অজান্তেই মেঘলা হেসে দিল। আজকে হয়তো আমাকে ফ্লোরে ফেলে দিতে ভুলে গেছে। আমাকে ফ্লোরে রাখলেই তো পারেন, কেন বিছানায় এনে প্রতি রাতে এমন অত্যাচার করেন? আমি সত্যি আর পারছি না, মরে যেতে ইচ্ছে করে, আমার অনেক অনেক কষ্ট হয়, অনেক। আম্মু আব্বু তোমরা কোথায়? দেখে যাও তোমার মেয়ে কতটা কষ্টে আছে, নিয়ে যাও আমাকে এই জাহান্নাম থেকে, নইলে আমি সত্যি সত্যি মরে যাব। আমার দ্বারা সম্ভব হইতেছে না, আর পারছি না। এভাবেই কিছুক্ষণ কান্না করে ওয়াশরুমে নিয়ে গোসল করে বের হলো। ও নামাজ পড়বে আজ থেকে ঠিক করলো, কারণ এ তো কয়েকদিন শার্ট পড়েছিল বলে নামাজ পড়তে পারেনি, তাই আজ থেকে পড়বে। কিন্তু ফজরের আজান দিবে এখনো অনেক দেরি আছে, কারণ মাত্র 3:30 বাজে। তাই ও ভাবলো এখন রান্না করতে যাবে, সব কিছু গোছাতেও অনেক দেরি হবে, তাতেই ফজরের আজান দিয়ে দিবে, তারপর নামাজ পড়ে রান্না করবে। তবুও মেঘলা ভাবছে কিভাবে ও এত কিছু গোছাবে। কত কোটা কাটা লাগবো, মুরগি কাটা লাগবো, গরুর গোস্ত, খাসির গোস্ত, মাছ কাটা লাগবো, সবজি কয়েক ধরনের, আরও অনেক কাজ। ও এগুলো কিভাবে করবে একলা একলা? তাও এতটা অসুস্থ যে হাঁটতেই পারে না। ক্ষুধার জ্বালায় মাথা ঘোরাচ্ছে, কিন্তু কি আর করার, না করলে হয়তো এর চেয়েও কঠিন কিছু ভোগ করতে হবে। তাই আর কিছু না ভেবেই নিচে রান্নাঘরে চলে গেল। কিন্তু যেতে যেতেই ওর মাথা ঘুরছে। ও একটু পানি খেলো, তারপরেও ওর নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। কিন্তু এবারও ভাবলো কিছু খেতেই হবে, না খেলে ও কখনোই এগুলো পারবে না। আর এগুলো না পারলে ওকে অনেক সাজা পেতে হবে। তার চেয়ে যদি একটু খাবারের জন্য মারে তাও ভালো। ও ফ্রিজ খোলে, মাত্র 2টো আপেল আর 4 পিস মিষ্টি খেলো, যাতে রাকিব ভালোভাবে বুঝতে না পারে। বেশি খেলে হয়তো বুঝে যাবে, তাই আর খেলো না। তবুও ভাবছে যদি ক্যামেরায় দেখে, থাক এত রাতে তো আর দেখবে না। ও তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিল। তারপরেও কিছু কাজ বাকি ছিল, কিন্তু আজান দেওয়াতে তাড়াতাড়ি নামাজ পড়ে আবার চলে আসলো আর রান্না করা শুরু করে দিল। কিন্তু এখানে পায়েস রান্না করা লাগবো, কিন্তু মেঘলা তো তা রান্না করতে পারে না। কি করবে কিছু ভেবেই পাচ্ছে না। আচ্ছা, ওই আন্টিটা তো ওই রুমে ঘুমোচ্ছে, যদি তাকে জিজ্ঞেস করি। ও আর দেরি না করেই চলে গেল আন্টির রুমে। আন্টি সেও নামাজ পড়ে একটু ঘুমোচ্ছে, কারণ তার শরীরে জ্বর আসছে। আন্টি আন্টি একটু দরজাটা খুলবেন? আন্টি ডাক শুনে দরজার ছোট ফুটো থেকে দেখলো যে মেয়ে কণ্ঠে কে ডাকছে। সে দেখলো সেই মেয়েটি। সে তো ভয় পেয়ে গেল, কারণ রাকিব এই মেয়েটির সাথে কথা বলতেই বারণ করছে। যদি রাকিবের অজান্তেও বলে, তাহলে যদি ক্যামেরায় দেখে নেয়। এমনিতে ও রাকিবের আব্বুর বলাতে আন্টি এখানে এনেছে, তাই সে ভয়ে আবারও গিয়ে ঘুমিয়ে পড়ল। অনেক ডাকাডাকির পরেও যখন দরজা খুলল না, তাই ও মন খারাপ করে চলে গেল। কিন্তু ভাবছে কি করবে। হঠাৎ কিছু একটা ভেবে ও রুমে চলে গেল। রাকিবের মোবাইলটা পাশেই ছিল। ও সেটাকে নিয়ে রাকিবের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা খুলেও নিচে চলে আসলো। তারপরে ইউটিউবে ঢুকে সার্চ দিয়ে পায়েস রান্না করা দেখে দেখে রান্না করলো। তারপরে রোস্ট বানানো, তাও দেখে দেখেই বানালো। 11টা বেজে গেছে। রাকিব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে ফোন খুঁজতে লাগলো। ও কোথাও ফোন খুঁজে পেল না। ওর মাথাটাই গরম হয়ে গেল। পরক্ষণেই মনে পড়ল যে মেঘলা নেই। ও ভয় পেয়ে গেল যে মেঘলা কাউকে ফোন করেনি তো।
শিট, এই মেয়েটা কোথায়? চলে গেছে নাকি? আর আমিও এত বেলা করে ঘুমালাম কেমনে? ও তাড়াতাড়ি মেঘলাকে খুঁজতে খুঁজতে নিচে চলে গেল। মেঘলার অনেক কিছুই রান্না শেষ, শুধু গরুর গোস্ত আর একটা সবজি গ্যাসের চুলোর উপরে। কিন্তু ওর খুব ক্লান্ত লাগছে, অনেক কষ্ট হচ্ছে। শুধু দুটো ফল আর মিষ্টিতে কি আর পেট ভরে? তাও একদিন পরে। ক্ষুধায় বারবার পানি খাচ্ছে, তাও কষ্ট হচ্ছে। পায়েস আর রোস্ট রান্না করা শেষ বলে ও ফোন নিয়ে যাবে রুমে। এরপরে এর ভিতরেই রাকিব রান্নাঘরের দরজা দিয়ে ঢুকছে। মেঘলাকে দেখেই যেন ওর প্রাণ ফিরে এলো, কিন্তু রাগে ওর চোখ দুটো লাল হয়ে আছে। পারলে যেন মেঘলাকে গিলে খাবে। রাকিবকে দেখেই মেঘলার ভয়ে যেন প্রাণটা বেরিয়ে যাবে। ও থম মেরে দাঁড়িয়ে আছে, আর মোবাইলটা হাতের ভিতরে নিয়ে ওড়নার ভিতরে গুজে দাঁড়িয়ে আছে। আবার ফোন কোথায়? মেঘলার ভয়ে কোনো কথাই বের হচ্ছে না মুখ থেকে। রাকিব ধীরে ধীরে মেঘলার কাছে আসতে রইল। মেঘলা ভয়ে কাঁপতে কাঁপতে পিছনে আগাতে লাগলো। ফোন কোথায়? দেখুন আমি। হেই, একদম অভিনয় করবি না। সামনে আগাতে আগাতে বলে। কাকে ফোন দিয়েছিস? কোনো নাগর নাকি বাবা মার কাছে? মেঘলা আগাতে আগাতে দেওয়ালের সাথে মিশে গেল। রাকিব এসেই ঠাস করে দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল, আর চুলের মুঠি ধরে জিজ্ঞেস করলো। তোর এত বড় সাহস, তুই আমার ফোনে ফোন দিয়েছিস? কি ভেবেছিস তোকে এখান থেকে যে কেউ এসে নিয়ে যেতে পারবে? এমন কারো কলিজায় সাহস নেই যে রাকিব চৌধুরীর বাড়িতে এসে তোকে নিয়ে যাবে। এমনকি তোর লাশটাও খুঁজে পাবে না যদি রাকিব চৌধুরী না যায়। বলে আরো দুটো থাপ্পড় বসিয়ে দিল, আর ফোনটা ছিনিয়ে নিল। তোর বড্ড সাহস বেড়ে গেছে রে। তোকে কালকেও যে এত শিক্ষা দিলাম, তাতেও কি হয় না? রাতের কথা ভুলে গেছিস? তাহলে আবার মনে করিয়ে দিই। বলেই মেঘলাকে টেনে রুমে নিয়ে গেল। দেখুন আমি সত্যি কাউকে ফোন দেইনি। এই, তুই আবার মিথ্যে বলছিস? তাড়াতাড়ি বল, কাকে দিয়েছিস? বিশ্বাস না হলে আপনি চেক করে দেখুন। হে, আমাকে কি তোর বোকা মনে হয়? তুই বলবি আর আমি শুনবো? তুই কি এতটাই বোকা যে নাম্বার ডিলিট না করে রেখে দিবি? আর এটাও আমাকে বিশ্বাস করতে হবে? মেঘলার কাছে এগিয়ে আসতেই মেঘলা গিয়ে ওর পা দুটো জড়িয়ে ধরলো। বিশ্বাস করুন আমি কাউকেই ফোন দিইনি। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি মরে যাব। কান্না করতে করতে ওর হেঁচকে উঠে গেল। এই, তোর কি মনে হয় আমি সকাল সকাল ফ্রেশ হয়ে তোর মতো অপবিত্রকে টাচ করব? তোকে কি শুধু ওটা দিয়ে শিক্ষা দেয়া যায়? এছাড়া কি দেয়া যায় না? বলেই ধাক্কা দিয়ে পাশে থাকা ছোট্ট টেবিলের উপরে একটা কাচের শোপিস ওর হাতের উপরে বাড়ি দিল, ওর হাতটা টেবিলের উপরে রেখে। মেঘলার হাত নানানভাবে একটু একটু করে অনেক জায়গা দিয়ে কেটে গেছে। রক্তে পুরো হাত বেয়ে টপ টপ করে পড়ছে। ওর মাথা ঘুরে আসলো। ওর সামনে থাকা রাকিবকে ছড়িয়ে ধরলো। রক্তে রাকিবের শার্ট মেখে যাচ্ছে। মেঘলা চোখ মেলতে পারছে না। অজ্ঞান হতে হতে শুধু বলতেছে, বিশ্বাস করুন আমি কাউকে ফোন দিইনি। আমি ইউটিউব দেখে পায়েস আর রোস্ট রান্না করছি। আর কিছুই বলতে পারল না। ও জ্ঞান হারিয়ে ফেলছে। রাকিব মেঘলাকে জড়িয়ে ধরতে দেখে এখনো দাঁড়িয়ে আছে। ও ভালোই শুনছে যে মেঘলা কি বলছে। মেঘলাকে ফ্লোরে ফেলে ও নিচে চলে গেল, একটু তাড়াহুড়ো করেই। কারণ ওর এতক্ষণে খেয়াল এসেছে যে মেঘলা সকালে রান্না করছে। কারণ ওর রান্না করার কথা ছিল, ওর বন্ধুরা সবাই আসবে তাই। ও নিচে গিয়ে দেখলো যে সব কিছুই রান্না হয়ে গেছে, শুধু গরুর গোস্ত আর একটা সবজি গ্যাসের উপরে। সেটাও হয়ে গেছে, তাই ও চুলো অফ করলো। আরে, এই মেয়েটা কি সারা রাত ধরেই রান্না করেছে নাকি? ও আবারও উপরে গেল, গিয়ে দেখলো মেঘলা হালকা হালকা চোখ মেলতেছে। ও ওর কাছে যেতে যেতেই মেঘলা ধীরে ধীরে উঠে ওর ওড়না খুলে হাতটা বাঁধলো কান্না করতে। অনেক যন্ত্রণা করতেছে হাতে, তাই চোখ বুজে সহ্য করার চেষ্টা করতেছে। ও পরক্ষণে দাঁড়াতেই সামনে রাকিবকে দেখে থমকে গেল। ও ভয়ে কাঁপতে কাঁপতে এক কোণে দাঁড়িয়ে রইল। রাকিব এসে পানি খেতে নিলেই মেঘলা দরজা দিয়ে বাহিরে যাওয়ার চেষ্টা করলো। কোথায় যাচ্ছ? গ্যাসের উপরে সবজি আছে, চুলোটা অফ করা লাগবে। আমি করে দিয়েছি। ও হাতে কি ব্যথা করছে? না,
আসলে অল্প একটু তো, তার জন্য বেশি ব্যথা করে না। বলতে বলতে ওয়াশরুমে ঢোকার চেষ্টা করলো। ওদিকে যাচ্ছ কোথায়? পানি খাবো। এখান থেকে খাও। না, খাবো না। কেন? এই লোকটা এরকম করছে কেন? আবার আঘাত করার জন্য নাটক করতেছে। আসলে আমি একটু ফ্রেশ হব। বলেই ওয়াশরুমে ঢুকে ইচ্ছে মতো কান্না করতে লাগলো। হাত থেকে ওড়নাটা খুলে পানির নিচে ধরলো। অনেক জায়গা থেকে একটু একটু করে কেটে গেছে পুরো হাতটা, তবে বেশি ক্ষতি হয়নি। এদিকে তারপরেও কম না। এদিকে রাকিবের শার্ট রক্তে মাখা, তাই শার্ট চেঞ্জ করে শার্টটা ফ্লোরে ছুঁড়ে বাহিরে চলে গেল, কারণ ওর বন্ধুরা সবাই একটু পরে চলে আসবে, তাই ওদের এগিয়ে নিতে যাচ্ছে। এদিকে মেঘলা ওয়াশরুম থেকে বের হয়ে ফার্স্ট এইড বক্স খুঁজে একটু মলম লাগিয়ে নিল। ব্যান্ডেজ করার জন্য কিছুই পেল না, হয়তো শেষ হয়ে গেছে, তাইও একটা পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে নিল। তারপরে নিচে চলে গেল সব কিছু ভালোভাবে সার্ভ করার জন্য, কারণ ও চাই তার বন্ধুরা আসার আগে যেন ও চলে আসতে পারে। তাইও তাড়াতাড়ি সব কিছু ডাইনিং টেবিলে গোছাতে ছিল। হঠাৎ পিছনে কারো ডাক পড়ল। এই মেয়ে, তুমি কি সকালে আমাকে ডাকছিলে? মেঘলা পিছনে তাকিয়ে দেখে সেই এক মহিলা, তবেও বুঝলো যে এই সেই আন্টি। এই মেয়ে, এত খাবার আসলো কোথা থেকে মাথায় হাত দিয়ে? আমি রান্না করেছি আন্টি। কি তুমি তুমি এত কিছু রান্না করতে পারো? পারি বলতে বাসায় প্রায়ই রান্না করতাম, তবে এত কিছু পারি না। আপনাকে তার জন্যই তো ডাকতে গিয়েছিলাম, পারি না বলে, কিন্তু আপনি তো ঘুমেছিলেন তাই শোনেননি। আমি এটা ভেবেছিলাম, এর জন্য ইউটিউব দেখে বানিয়েছি আন্টি। ও আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? বলেন। আচ্ছা, আগে বলো তো তোমার নাম কি? আন্টি, আমার নাম মেঘলা। খুব সুন্দর নাম তো। সকালে তোমাকে রাকিব বাবা মারছে, তাই না? কই না তো। আমি সবই দেখছি মা। রান্নাঘরে বসে তোমাকে অনেক কিছু বলে উপরে টেনে নিয়ে গেছে। আমি তোমার কান্নার শব্দ পেয়েছি, তারপরে কি যেন ভাঙার শব্দও পেয়েছি। কি হয়েছে মা? মাথায় হাত দিয়ে নিজের অজান্তে ওর কান্না চলে আসলো। তুমি রান্না করতেছো কেন? আমার কান্না করা ছাড়া যে কোনো উপায় নেই আন্টি। আমি তো এই চার দেয়ালের মাঝে বন্দি। বলেই আবার কান্না করতে লাগলো। কেন বন্দি? এমন কি কাজ করেছো যাতে তোমাকে বন্দি করে রেখেছে? আমি জানি না আন্টি, আমি সত্যিই জানি না যে কোন পাপের সাজা আমাকে পেতে হচ্ছে। আমি জানি না। জানো, রাকিব বাবা আমাকে সবকিছু বলেনি, শুধু এটুকুই বলেছে যে তুমি অনেক খারাপ একটা মেয়ে। তুমি নাকি কাকে কষ্ট দিচ্ছ। তোমার ভাই নাকি কাকে মেরে ফেলেছে, আর যাকে মেরে ফেলেছে সে নাকি রাকিব বাবার খুবই কাছের কেউ। মেঘলা তো অবাক হয়ে চেয়ে আছে যে আন্টি কি বলছে এইসব। কিন্তু জানো মা, তোমাকে দেখে কেন জানি আমার মনে হচ্ছে তুমি একদমই ওই রকমের মেয়ে নাও। কারণ তুমি যখন ফোন এনেছিলে, তুমি চাইলেই তো তোমার বাড়িতে ফোন দিতে পারতে, কিন্তু তুমি তো বোকার মতো দাওনি, কারণ তুমি অনেক ভীতু। তুমি রাকিব বাবাকে অনেক ভয় পাও। আর যে মেয়ে নিজেকে একটু অত্যাচার এর হাত থেকে বাঁচাতে গিয়ে বাড়িতে ফোন না দিয়ে, মানে ভুলে গিয়ে ইউটিউব খুঁজে রান্না করে, সে আর যাই হোক, রাকিব বাবা যে রকমের মেয়ের কথা বলছে একটুও সেই রকমের নয়। তুমি একদমই আলাদা। তোমাকে দেখলেই মনে হয় একটা সরল সোজা মেয়ে। তোমার দ্বারা খারাপ কোনো কাজ সম্ভব না। মেঘলা এই কদিনে আজকে যেন এত কষ্টের মধ্যেও একটু শান্তি খুঁজে পেয়েছে, কারণ এখানে এসে এখনো পর্যন্ত কারো মুখই দেখে নাই। আন্টি, বিশ্বাস করো, উনি যা বলছেন এসবের আমি কিছুই করিনি। আমি তো এগুলো জানি না। আপনার মুখ থেকে আমি আজকে শুনলাম। সে তো কখনোই আমাকে এসবের কিছুই বলেনি। আমি অনেক জিজ্ঞেস করেছি আপনি কেন আমার সাথে এরকম করতেছেন, কিন্তু তার পরিবর্তে পেয়েছি যন্ত্রণা আর অত্যাচার আর অনেক খারাপ কথা বলে আমাকে। আমি নাকি আর কিছুই বলতে পারলো না, ওর গলায় আটকে গেল কথাগুলো। আর আন্টি, বিশ্বাস করো, আমার তো কোনো ভাইই নেই। তাহলে কে তার আপনজনকে মারবে? আমরা তো মাত্র 2 বোন, আর বোনটা আমার চেয়েও ছোট। কি, তোমার কোনো ভাই নেই তাহলে? আন্টি, এখানে বসে কোনো কথা বলা যাবে না, ক্যামেরায় সব দেখা যাচ্ছে। যদি দেখে তাহলে আপনাকে কিছু বলবে না, কিন্তু আমাকে মেরেই ফেলবে। হ্যাঁ মা,
আমাকেও তোমার সাথে কথা বলতে বারণ করছে। যদি বলি তাহলে আমাকেও অনেক কিছু বলবে। তো মা, এতগুলো খাবার কাদের জন্য? আন্টি, এই লোকটার নাকি বন্ধু বান্ধব আসবে, তাদের জন্য। তাই বলে এত খাবার? আর এতগুলো তুমি কিভাবে রান্না করেছো? আন্টি, সেই রাত 3টা থেকে। মেঘলা একটু মন খারাপ করে বলে, আচ্ছা, তুমি কি কিছু খাওনি? মুখটা এত শুকনো কেন? আর তোমার হাতে কি হয়েছে? ওই যে ভাঙার শব্দ পেয়েছেন, ওটা আমার হাতেই ভাঙা হয়েছে। কি? হ্যাঁ আন্টি, এটা তো কিছুই না, প্রতিদিনই এভাবে করে। আর রাতে আর কিছুই বলতে পারল না, ওর কান্না চলে আসতেছে।